আজকে আপনারা জানেন যে একটা ৬টা কমিশন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি এটি করেছিলেন। তো এই ৬টা কমিশনের ৪টা কমিশনের রিপোর্ট আমরা গত মাস মানে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই আমরা পেয়েছি এবং আরও দুইটা যেটা ছিল জুডিশিয়ারির উপরে একটা রিফর্ম কমিশন এবং আরেকটা হচ্ছে যে প্রশাসনিক সিভিল সার্ভিসের উপর একটা রিফর্ম কমিশন। এনাদের রিপোর্টটা আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন। এর ফলে আমাদের এই যে ৬টা যে মেজর কমিশন এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি এবং এর আলোকে কি করতে হবে সেটাও আপনারা জেনেছেন। গতকাল মাননীয় অ্যাডভাইজার আসিফ নজরুল এটা নিয়ে কথা বলেছেন। তো আজকে আমরা অলরেডি যেগুলো রিপোর্টগুলো পাচ্ছি আমরা ওদের সারসংক্ষেপ আপনাদেরকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি এবং আপনারা পড়েছেন। আমরা খুব যে বেশি কিছু বলার আছে সেখানে নাই। তারপরে আমরা বলছি যে খুবই মানে আমি জুডিশিয়ারি রিফর্ম কমিশনের উপর বলছি, আমার কলিগ আজাদ মজুমদার সিভিল সার্ভিসের উপর বলবেন। তো ইমদাদুল হক আজকের এই এমদাদুল হক জাস্টিস এমদাদুল হক এটার উপর বলেছেন, যদিও উনি এটার প্রধান না, তারপরে উনি আজকে এটার উপরে বলেছেন যে কি কি মূল যে বিষয়গুলো ছিল, মূল যে রেকমেন্ডেশনগুলো ছিল। তার মধ্যে সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যদিও আগের গভর্নমেন্টগুলো বলেছে যে জুডিশিয়ারি ফুললি ইন্ডিপেন্ডেন্ট, আসলে কার্যত বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এটা একটা ৩৫২ পাতার পৃষ্ঠার একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। তো মেজর যেগুলো ছিল সেগুলো আপনারা জানেন যে মানে অবশ্যই স্বচ্ছতা, লিগাল সার্ভিসের স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ করে জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বা পরবর্তীতে জাজের এগুলোর ব্যাপারে তারা অনেক নতুন রিকমেন্ডেশন দিয়েছেন। তার আলোকে কিছু কিছু কিন্তু কাজও হয়েছে। আপনারা দেখেছেন যে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমরা নতুন নীতিমালা এসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ছিল হচ্ছে যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার কথা বলেছেন। এটা ওনারা তো এটা বলছেন, আপনারা জানেন যে আমাদের যারা ওয়েস্টার্ন যারা আমাদের বন্ধু দেশ এবং অনেক দেশে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস আছে। বাংলাদেশে যে অ্যাটর্নি সার্ভিস আপনারা জানেন যে পাবলিক প্রসিকিউটর, যেটা সারা বাংলাদেশে পাবলিক প্রসিকিউটররা থাকেন প্রায় ৪,০০০ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে। দেখা যায় যে এই পুরো পাবলিক প্রসিকিউশন সার্ভিসটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তার যারা ঘেঁষা তার কাছাকাছি যারা লয়ার তাদের থেকে অ্যাপয়েন্টমেন্টটা করতেন। ফলে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের যেটা হয় যে এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। এবং কেননা এটা দেখা যাচ্ছে এটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের যে কেস আপনি কোর্টগুলোতে ফৌজদারি মামলার তার 40%ই আসলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টই ফাইল করে, মানে পুলিশ ফাইল করে, গভর্নমেন্টের তরফ থেকে ফাইল করা হয় এবং গভর্নমেন্ট এই কেসগুলো লড়তে হয়। তো এই লড়ার কারণে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিসটা যাতে একটা ভালো হয় সেই জন্য সবার এটা এই জাস্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিটির থেকে একটা সাজেশন ছিল। আরেকটা হচ্ছে যে স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা ওনারা বলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে ক্রাইম যেগুলো হয় সেগুলো সাধারণত পুলিশ তদন্ত করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো ইউজ করে। তো ফলে যেই তদন্তটা হয় সেটা আসলে মানে তার পলিটিক্যাল মাস্টার্সকে হ্যাপি করার জন্য অনেক ক্ষেত্রে তদন্ত হয়। আমরা অনেক দেখেছি যে বাংলাদেশের বড় বড় কেসগুলো কিভাবে কুলুষিত হয়ে গেছে পুলিশি তদন্তের কারণে। পুলিশের তদন্তগুলো খুবই ফল্টি এবং অনেক ক্ষেত্রে এটা ম্যানিপুলেট করা যায়।
তো সেই জায়গায় ওনারা বলেছেন যে একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা করার কথা বলেছেন। আর অনেকগুলো আছে। আরেকটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ, ওনারা বলেছেন যে এটা ডিভিশনে সেট আপ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের তো জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো সেই আগের হাইকোর্ট দেখেন 1971, এরপরে আমাদের লিবারেশন ওয়ারের পরের যে আমাদের হাইকোর্ট, সে একই হাইকোর্টের একই জায়গায় আছে। তো এই জন্য হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন। এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। তারপরে গরিব মানুষের জন্য লিগাল সার্ভিস, লিগাল এইড দেওয়া হয়। এই লিগাল এইডের এই কাজটা আরও এক্সপান্ড করার কথা বলেছেন এবং এই কাজটা যাতে গ্রাম পর্যন্ত চলে যায়। বাংলাদেশের গ্রামগুলোতে এখন বড় হচ্ছে, সেখানে মানুষের অনেক আধুনিক জীবনের অনেক বিষয় এসে গেছে। তো ফলে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর তো কেস ওইখানেও হয়। তো সেই জন্য এটা। আর কোর্টের যে ভিতরে যে আইনজীবীরা যে পলিটিক্সটা করেন সেই বিষয়ে ওনারা একটা সুপারিশ করেছেন। এটার জন্য কিভাবে এই পলিটিক্সটা করবে সেই বিষয়ে তারা একটা নীতিমালা দিয়েছেন। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুরুতেই আজকে জনপ্রশাসন কমিশনের যে চেয়ারম্যান জনাব আব্দুল মাহিদ চৌধুরী, উনি ওনার সুপারিশগুলো উপস্থাপন করেছেন বিস্তৃত আকারে। 16টি অনুচ্ছেদে ওনারা অনেকগুলো সুপারিশ করেছেন, যেগুলো আসলে দীর্ঘ তিনটা ধাপে কার্যকর করার জন্য ওনারা বলেছেন। কিছু স্বল্পমেয়াদে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। তো আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা হয়তো সবগুলো সুপারিশ আপনাদেরকে বলতে পারবো না। আমি জাস্ট কিছু হাইলাইটস আপনাদের সাথে এখন শেয়ার করব। আর আমরা যখন এটার সামারিটা আপনাদের কাছে শেয়ার করবো, আমরা আশা করবো তখন আপনারা বিস্তারিত দেখে নেবেন। ওনাদের যে সুপারিশগুলো ছিল, এটার মধ্যে মূল কয়েকটা সুপারিশ আমি উল্লেখ করছি। একটা হচ্ছে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা। এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকারি পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44-এ করার সুপারিশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আপনার আয়কর, শুল্ক এবং মূল্য সংযোজন সংক্রান্ত 3টা পৃথক অধিদপ্তর করার কথা বলা হয়েছে। 3টা পৃথক অধিদপ্তরের মাধ্যমে যাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করা যায়। জেলা প্রশাসকদের পদমর্যাদা নিয়ে, পদবি নিয়ে বেসিক্যালি অনেকের মধ্যে কোশ্চেন আছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। এই জন্য জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। ইমিগ্রেশনের জন্য পৃথক একটা ইউনিট, পুলিশের ইউনিট স্থাপন করার একটা সুপারিশ করা হয়েছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এখন পুলিশের যে ইউনিটটা, পুলিশের জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায় থেকে এসে তারা ইমিগ্রেশনে নিয়োগ পান, কিন্তু ইমিগ্রেশনে নিয়োগ পাওয়ার পরে আমাদের যারা দেশের বাইরে যাতায়াত করেন বা তাদের সাথে ঠিক কীভাবে আচরণ করতে হবে তারা প্রপারলি ট্রেন থাকেন না, যে কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য কমিশন সুপারিশ করেছে যে ইমিগ্রেশনের জন্য যদি পৃথক ইউনিট তৈরি করা যায়, তাহলে তাদের চাকরির শুরু থেকে তারা এইভাবে ট্রেন্ড আপ হবে এবং ইমিগ্রেশনের কাজগুলো কীভাবে করা যায় আরও সুসম্পন্নভাবে সেগুলো তারা তখন পারবে। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে এই কমিশনের মাধ্যমে। এই 4টা প্রদেশে ভাগ করার পেছনে পেছনে তাদের যুক্তিটা হচ্ছে, কমিশনের যুক্তিটা হচ্ছে যে এখন যে একটা সরকার যখন দেশে শাসনভার গ্রহণ করে, তখন পুরো দেশের উপর তাদের যেভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, এটাতে কিছুটা ব্যালেন্স আসবে যদি প্রদেশভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায়। তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছেন। এছাড়া আরও প্রশাসনিকভাবে আরও 2টা বিভাগ করার ওনারা সুপারিশ করেছেন। কুমিল্লা এবং ফরিদপুরকে ওনারা বিভাগ করার কথা বলেছেন। ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ওনারা ভূমি মন্ত্রণালয়ের সাথে একীভূত করার সুপারিশ করেছেন। তার একটা বড় কারণ হচ্ছে ওনারা মনে করেন যে ভূমি সংক্রান্ত অন্যান্য কাজগুলো ভূমি মন্ত্রণালয় করে, কিন্তু ভূমি রেজিস্ট্রেশনের কাজটা আইন মন্ত্রণালয় করে। তার ফলে ভূমি সংক্রান্ত কাজে আসলে
দুটো পৃথক মন্ত্রণালয়ে অনেককে দৌড়াদৌড়ি করতে হয়। এটা যদি এক ছাদে বা এক মন্ত্রণালয়ের আন্ডারে আনা যায় তাহলে এক্ষেত্রে জনগণের হয়রানির পরিমাণ আরও অনেকাংশেই কমে আসবে বলে কমিশন বিশ্বাস করে। নিকা একইভাবে নিকা রেজিস্ট্রেশনের যে কাজটা এটাও আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে জেলার যে কমিশনার তাদের হাতে ন্যস্ত করার কথা সুপারিশ করা হয়েছে। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। আরও কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারকে আরেকটু সুবিধা দেবে। যেমন উপসচিব পদে এই মুহূর্তে আপনার নিয়োগ যারা পান তাদের 75% পান হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে, এটা কমিয়ে 50% নামিয়ে আনার কথা ওনারা বলেছেন। পাশাপাশি সুপেরিয়র সার্ভিসের জন্য আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থার কথা বলেছেন এবং সুপেরিয়র সার্ভিসের অন্তত 5% চাকরি যাতে বাইরে থেকে নেওয়া যায় এরকম একটা সুপারিশ ওনারা করেছেন। এর কারণ হচ্ছে যে আমাদের অনেক মেধাবী মানুষ আছেন যারা হয়তো বিসিএস দেন না বা সরকারি চাকরিতে ক্যারিয়ারের সুবিধা যুক্ত হন না, কিন্তু পরবর্তী জীবনে তারা তাদের মেধার স্বাক্ষর রাখেন যাতে সরকার চাইলে এই ধরনের ব্যক্তিকেও প্রশাসনে যুক্ত করতে পারেন। সেই জন্য অন্তত 5% চাকরি এই প্রশাসনের এই সার্ভিসের বাইরে থেকে যাতে নেওয়া যায় সেই জন্য ওনারা একটা সুপারিশ করেছেন। এছাড়া ওনারা আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনকেও একটু পৃথক করে 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন তাদের জন্য 3টা আলাদাভাবে পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব, এটা নিয়ে একটা অনেক দিন ধরেই কথা চালু আছে এবং একটা সমস্যা হয় যে প্রশাসনিক ক্যাডারে যেসব কর্মকর্তা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তারা পরবর্তী জীবনে মন্ত্রীদের একান্ত সচিব যারা নিয়োগ পান তারা পরবর্তী কর্মজীবনে সমস্যায় পড়েন। এই জন্য এইটা যাতে মন্ত্রীদের ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। মন্ত্রীরা তাদের নিজস্ব পছন্দের লোক সরকারের বাইরে থেকে এই পদগুলোতে নিয়োগ দেবেন। ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ এই দুইটাকে আলাদাভাবে করার কথা বলা হয়েছে। এইগুলো আরও আছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড যে এই মুহূর্তে 3টা সংস্থা কাজ করে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, এই 3টা সংস্থাকে একীভূত করে বিনিয়োগ বিভাগের অধীনে রাখা যায় কথা সুপারিশ করেছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে সুবিধা পায় এটা আগেও আমরা বলেছি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার সুপারিশটা ওনারা করেছেন। তো এইগুলো ছিল মোটামুটি ওনাদের সুপারিশের হাইলাইটস। এর বাইরেও আরও দু একটা জিনিস আছে ওনারা যেটা বলেছেন, যেমন সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের 25 বছরের একটা বিধান আছে। এই বিধানটা ওনারা উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। উঠিয়ে দিয়ে কোনো সরকারি কর্মকর্তা যদি ইচ্ছা করেন 15 বছর চাকরি করার পরে যাতে অবসরের জন্য আবেদন করতে পারেন এরকম একটা বিধান করা যায় কিনা এটাও ওনারা ওনাদের সুপারিশে অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা এই সুপারিশমালাগুলো এই সংবাদ সম্মেলন শেষেই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা তখন হয়তো আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এখন এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। না, এটা বিস্তারিত আপনার রিপোর্টের মধ্যে হয়তো পেয়ে যাবেন। আমি যদি বলি তাহলে ওনারা এটা রিপোর্টের ক্ষেত্রে আপনি ভালো করেছেন প্রশ্নটা করে, কারণ রিপোর্টে যেটা আছে এটা পরবর্তীতে ওনারা সামান্য সংশোধনী দিয়েছেন। এই জন্য আমি ওনারা এই ধারাটা আমি একেবারে পুরোটা পড়ছি যাতে আপনাদের পরবর্তীতে ওই রিপোর্টের যদি কোনো কনফিউশনও থাকে আপনারা সেটা দূর হয়। ওনাদের অনুচ্ছেদ 6 খ ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট ওনাদের সুপারিশের ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন একদম আমি হুবহু পড়ছি। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে, তবে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে বহাল থাকবে। অপরদিকে রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের সাথে সংযুক্ত করা যেতে পারে। এটা হচ্ছে ওনাদের সুপারিশ। ওনারা বলছেন
এটা ওনারা বলছেন আপনার পর এটা ওনাদের সুপারিশ, আমি আপনাদেরকে ওনাদের সুপারিশটা হুবহু বললাম। অনুচ্ছেদে হয়তো ওনাদের এক্সিকিউটিভ সামারিতে যেটা আছে সেখান থেকে এখানে হয়তো সামান্য ব্যতিক্রম থাকতে পারে, এই জন্যই এই সুপারিশটা হুবহু বললাম। এটাই অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল সুপারিশ হিসাবে। বলছি 6 সংস্কার কমিশন প্রধানটাই সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, সুপারিশ করেছেন, এবং গতকাল আমরা আসিফ নজরুল স্যারের মাধ্যমে জানতে পেরেছি যে দ্বিতীয় সপ্তাহ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের সাথে বৈঠকে বসবেন। কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচন কথা আগে বলছে, সরকারের পক্ষ থেকে কি এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে যে এই সংস্কারগুলো করতেই হবে তারপর নির্বাচন, নাকি পুরোটাই রাজনৈতিক দল এবং অন্যান্যদের উপর ছেড়ে দেওয়া হবে? না, আমাদের প্রথম থেকেই কিন্তু মাননীয় চিফ অ্যাডভাইজার এটা নিয়ে বলছেন। উনি বলছেন যে এই যেই সংস্কার 6টা মেজর সংস্কার কমিশন যেই রিকমেন্ডেশনগুলো করলেন রিফর্মের, এইটা নিয়ে ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা কনসেনসাস কমিশন করেছেন, এবং কনসেনসাস কমিশনের প্রধান হচ্ছেন চিফ অ্যাডভাইজার নিজে, এবং এটার ভাইস চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ, আর অন্যান্য যারা কমিশনের যারা প্রধান ছিলেন বাকি 5টা কমিশন এটার মেম্বার হবেন। এবং এটা যেটা হবে যে এই কনসেনসাস কমিশন এই যে 6টা কমিশনের যে পুরো রিপোর্ট, এই পুরো রিপোর্ট নিয়ে দেশের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে, সিভিল সোসাইটির সাথে কথা বলবে। বলার পরে যেটা হবে যে এই যে এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে, কতটুকু পরে করা যাবে, কোনটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার, আবার কিছু কিছু রিফর্ম আছে যে এটা ইমিডিয়েটলি একটা মিনিস্ট্রি করে ফেলতে পারে, সেটার জন্য আসলে কনস্টিটিউশন রিফর্মও দরকার হয় না, বা ইভেন পলিটিক্যাল পার্টির সাথেও মানে সেইভাবে মানে মেজর কথার প্রয়োজন নাও হতে পারে, বাট ওনারা সবার সাথে কথা বলবেন। বলার পরে আসলে এই পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন, সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম, যে না এই যে ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন, এই ঐক্যমত যেটা হবে কনসেনসাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে।